হ্যালো স্টুডেন্টস, এখন আমি আলোচনা করব ম্যাথমেটিক্সের ক্লাস নম্বর 4 নিয়ে। তো এর আগে 3টে ক্লাস আমরা আপলোড করেছি, যারা দেখোনি দেখে নেবে। তো চলো আমাদের আজকের সেটের ফার্স্ট যে কোশ্চেন রয়েছে, কি বলা হয়েছে দেখো। কত বছরে কোনো টাকা 18.75% হারে বার্ষিক সরল সুদে দ্বিগুণ হবে? তো কিছু পরিমাণ টাকা ধরো তুমি ব্যাংকে রেখেছো, কত টাকা? তো আমরা সেই অ্যামাউন্টটাকে, প্রিন্সিপালটাকে 100 ধরলাম, কেমন? তাহলে সুদ আসলে সেটা দ্বিগুণ হবে। তাহলে দ্বিগুণ হলে কত টাকা পাবে তুমি? 200 টাকা। তাহলে এখানে কত টাকা তুমি ইন্টারেস্ট পেয়েছো? দেখো, 100 টাকা রেখেছো, তুমি 200 টাকা পেয়েছো। তাহলে তুমি ইন্টারেস্ট পেয়েছো 100 টাকা, সরি, ইন্টারেস্ট পেয়েছো 100 টাকা। এই 100 টাকা ইন্টারেস্ট পেয়েছো কত পার্সেন্ট হারে? 18.75। তাহলে কত বছর ওয়েট করতে হবে? সো আমরা একে ডিভাইডেড করব 18.75। তাহলে এই দশমিক তোলার জন্য আমি এখানে কি করতে পারি? দুটো শূন্য দিতে পারি। চলো এবার একটু কাটাকাটি করি। কত দিয়ে কাটবো? প্রথমে যদি 5 দিয়ে কাটি, একটু বড় হবে, যাই হোক। 5 দিয়ে কাটলে 5 3 15, 5 7, 5 5 25। তাহলে এটা কত হবে? 20,000। আবার যদি আমি 5 দিয়ে কাটি, 5 7 35। আচ্ছা, 5 দিয়ে কাটলে কত হবে? 400। আরেকবার 5 দিয়ে কাটি, তাহলে 25 দিয়ে কাটি। এবার 25 3 আর 25 16। তাহলে 3 দিয়ে যদি 16কে ভাগ করি কত হবে? 3 5 15। দেখো, 5 পূর্ণ 1/3। তো এই যে 1/3, এটাকে যদি আমরা মাসে কনভার্ট করি তাহলে কত হবে? 3 দিয়ে কাটলে 4। তাহলে আমরা বলতে পারি যে, সরি, 5 বছর 5 বছর 4 মাস। তাহলে কোথায় আছে 5 বছর 4 মাস? অপশন বি তে রয়েছে। ঠিক আছে, পরের কোশ্চেন। কোন ত্রিভুজে তিনটি কোণ যথাক্রমে 3x ডিগ্রি, 2x মাইনাস 7 ডিগ্রি এবং 4x মাইনাস 11 ডিগ্রি যদি হয়, তাহলে x এর ভ্যালু কত? আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। সো আমি এখানে তাই করব, তিনটের যোগফল আমরা করব, এটা মাইনাস, ওকে। আচ্ছা, 4x মাইনাস 11, তাহলে ইকুয়াল টু 180। ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি। চলো একটু ক্যালকুলেশন করে নিই। এখানে ডিগ্রিগুলো রয়েছে। তো আমরা লিখব 3x প্লাস কত, 2x মাইনাস কত, মাইনাস 7, প্লাস হচ্ছে 4x মাইনাস 11, মাইনাস 11 ইকুয়াল টু 180। তাহলে 3x আর 2x, 5x আর 4x কত হলো? 9x ইকুয়াল টু কত হবে? এটা 11 আর হচ্ছে 7, 11 আর সাথে কত? 18। 18 যদি আমরা এখান থেকে বাদ দিই, সরি বাদ না, এখানে প্লাস হয়ে যাবে। তাহলে এখানে যদি 18 প্লাস করি, এখানে আসবে 8 9 1, 198। দেন আমরা এক্স এর ভ্যালুটা বের করব। এক্স কত হবে? 9 কে 9, সরি, 9 দুগুণি 18, 9 দুগুণি 18, 22। তাহলে এক্স এর ভ্যালুটা আমরা পেয়ে গেছি, কত হবে না? 22 ডিগ্রি। সো অপশন বি হবে এখানে সঠিক উত্তর। পরের কোশ্চেন। এক্স ও ওয়াই এর বর্তমান বয়সের অনুপাত দেওয়া আছে 3:4। 5 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল 5:7। সো ওয়াই এর বর্তমান বয়স কত হবে? দেখো, অনুপাত, সরি, বয়স সংক্রান্ত যখনই কোনো কোশ্চেন দেখবে, তোমরা সবসময় চেষ্টা করবে অপশন টেস্ট করে করার। সব থেকে ইজিয়েস্ট হবে, তাহলে তোমার বেশি হেডেক নিতে হবে না। তো এখানে বলা হয়েছে ওয়াই এর বর্তমান বয়স কত। তার মানে এই যে ওয়াই, এক্স ও ওয়াই এর বর্তমান বয়সের যে অনুপাত, আমরা সেই অনুপাতটা দেখলাম যে ওয়াই এর কত, ওয়াই এর অনুপাতের তোমার পার্ট হচ্ছে 4 ইউনিট। তাহলে এটা শিওর যে ওয়াই এর বর্তমান বয়সটা নিশ্চয়ই 4-এর গুণিতক হবে, এটা তো কনফার্ম। তো আমরা চারটে অপশনের মধ্যে একটু দেখে নেব এখানে কোন অপশনটি 4-এর গুণিতক আছে। তো প্রথম অপশনটি কিন্তু 4-এর গুণিতক নেই, অর্থাৎ 4 দিয়ে ভাগ যাবে না, এটাও 4 দিয়ে ভাগ যাবে না। তাহলে এই দুটো উত্তর হতে পারে না। তাহলে আমাদের উত্তর হতে পারে সি আর ডি। এবার পরের কন্ডিশন দেখব। 5 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল 5:7। তাহলে এটা যদি তাদের বর্তমান বয়স হয়, এই দুটোর মধ্যে কিছু একটা, তো 5 বছর পূর্বে আমি 5 মাইনাস করে দিলাম। আমি যখন 5 মাইনাস করলাম, এখানে হবে 35, আর এখানে 5 মাইনাস করলে হবে 55। তাহলে দেখো, বলা হয়েছে 5 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত নাকি 5:7। তার মানে এটা এক্স, এটা হচ্ছে ওয়াই। তাহলে এই যে 55 আর 35, এখন এটা হচ্ছে 5 বছর আগের। তাহলে এই যে 7 ইউনিট, তাহলে 7-এর গুণিতক হবে। তো এই 55 তো 7-এর গুণিতক নয়, এই 35 7-এর গুণিতক। সো আমাদের অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। এক্সরে করার দরকার পড়ে না। 90% কোশ্চেন তোমরা অপশন টেস্ট করে করতে পারবে এই প্রবলেম বেস অন এজ থেকে। 1788-এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফলটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে?
তাহলে আমরা কি করবো, প্রত্যেকটা সংখ্যার সাথে অপশানের যে সংখ্যাগুলো আছে যোগ করে দেবো, কার সাথে, ওই 1728-এর সাথে। চলো একটু যোগ করে দেখি। 1728 আমরা প্রত্যেকটা অপশানের সাথে 1728 যোগ করব, একটু করেই দেখি। এটা আমার মনে হয় এটা সব থেকে ইজিয়েস্ট প্রসেস। এবার বিষয়টা কি, যেহেতু তোমরা জানো না তাই আমি সম্পূর্ণটা যোগ করছি। আমি আসলে কি করতাম, এই 6 আর 8, এই যে 6 আর 8 14, আমি এইভাবে 4 লিখতাম। এইভাবে দেখতে হয় আসলে। তো ঠিক আছে, চলো আমি যোগ করি। 8 আর 26 64, তাহলে 1764। 28 আর 36 কত হয়, 54। সরি, 28 আর 14, একটু ভুল করলাম, এক্সট্রিমলি সরি। 6 8 আর 26 দুগুণি 52, এটা হবে 54, 54 এটা, এটা 54, ওকে। কারণ 26 দুগুণি 52 আর 2 54, ওকে। আর এটা হচ্ছে 8 আর 6 14, 4 হাতে আছে 1 3 6 64, এটা হচ্ছে 1764। এটা কত হবে, 28 30 20 50 58, 1758। এটা কত হবে, 28 32 আর 8 হচ্ছে 40 60, 1760। তাহলে এই চারটের মধ্যে এবার আমাকে দেখতে হবে কোনটা পূর্ণবর্গ সংখ্যা। এবার দেখো ভাই, আমরা জানি পূর্ণবর্গ সংখ্যার শেষে কখনোই একটা শূন্য থাকে না, মিনিমাম দুটো শূন্য থাকতে হয়। সেই কনসেপ্ট অনুযায়ী এই যে এখানে একটা জিরো আছে, এটা আমাদের পূর্ণবর্গ সংখ্যা হলো না। আমরা জানি পূর্ণবর্গ সংখ্যার শেষে কখনোই কিন্তু 8 থাকতে পারে না। সো এখানে 8 থাকার কারণে কিন্তু এটাও পূর্ণবর্গ সংখ্যা হলো না। পূর্ণবর্গ সংখ্যার শেষে 4 থাকতে পারে, তো 4 কিন্তু এখানেও রয়েছে, এখানেও রয়েছে, কিন্তু কনফার্ম কি করে করব। মনে রাখবে, যদি পূর্ণবর্গ সংখ্যার শেষে 4 থাকে বা কোনো সংখ্যার শেষে 4 থাকে, তার আগের সংখ্যাটি কি হতে হবে, আগের সংখ্যাটি জোড় সংখ্যা হতে হবে। আগের সংখ্যাটি জোড় হতে হবে। তাহলে এটা তো, এই যে 5, এটা তো বিজোড়, এটা তো জোড়। তাহলে আমরা এখান থেকে অপশন বি উত্তর করলাম। তার মানে বিষয়টা কি, তোমাকে নিয়ম জানতে হবে, নিয়ম না জানলেই কিন্তু সমস্যাটা হবে। আবার অনেকেই আছে যারা এই কোশ্চেনটাকে এইভাবে করবে, নিয়ার অ্যাবাউট দেখবে 1700 কত 28, তো কার কাছাকাছি বর্গ, আমি যদি 40-এর বর্গ করি তাহলে 40-এর বর্গ 4 4 16, 1600 হবে। আচ্ছা, 41-এর যদি বর্গ করি তাহলে কত হবে, 4100 করলে 1681 হবে। আচ্ছা, 42-এর বর্গ করলে কত হবে, 42 করলে আসবে তোমার 1764। কিন্তু এখানে তো আছে 1728, তাহলে এক কাজ করি, 1764 থেকে আমি 1728 মাইনাস করব, তাহলে কত হবে, 8 আছে 14 সমান 6, দেখো 36, তাহলে একদম লজিক্যালি মিলে গেল। তো এইভাবে করতে গেলে একটু সময় বেশি লাগে এই স্কোয়ার ফর্মে যদি করো। তো যাই হোক, দুটো দেখিয়ে দিলাম, যেটা ভালো লাগে করবে। পরের কোশ্চেন, 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 315 দ্বারা বিভাজ্য। তো ভাই 315 দ্বারা ভাগের নিয়ম কি, যে সংখ্যাকে তোমরা 3 দ্বারা ভাগ করতে পারবে, 3 কত হবে দেখো, 3 অঙ্কে 3 105। ঠিক আছে, আমরা এই দুটোই রাখলাম, আর দরকার নেই, কারণ এতে উত্তরটা চলে আসবে। তার মানে কি, 3 দিয়েও ভাগ দিতে হবে, 105 দিয়ে। এবার তুমি বলো স্যার 105টাকে একটু ভাঙা যায় না, 7 15 কত, 7 15 105, ভাঙা যেতেই পারে, কোনো সমস্যা নেই। অর্থাৎ এবার আমি এক এক করে চেক করি, অ্যাটলিস্ট 3 দিয়ে তো ভাগ যেতে হবে, তো 3 দিয়ে দেখি তো কোন অপশনটাকে ভাগ যায়। 3 দিয়ে দেখো ভাগ যাচ্ছে 28 7 15, বাট 5কে ভাগ করা যাচ্ছে না। 3 দিয়ে আমরা 5 5 10 আর 8 18, ইয়েস ভাগ যাচ্ছে। পরেরটা একটু দেখি তো, 8 আর 5 13, ভাগ যাচ্ছে না 3 দিয়ে। আচ্ছা, এটা কি হবে, 9 9 ভাগ যাচ্ছে। 5 আর 3 8 8 16, এটা ভাগ যাচ্ছে না। তা ভাই একমাত্র অপশন নাম্বার বি কে আমরা 3 দিয়ে ভাগ করতে পারছি, তো আমরা তো এখান থেকে উত্তর বলে দেবো যে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝেছো, বিভাজ্যতার নিয়মটা জাস্ট একটু ভালো করে জানতে হবে, বিভাজ্যতার নিয়ম দিয়ে আমরা কোশ্চেনগুলোকে সলভ করছি। পরের কোশ্চেন কি বলা হয়েছে দেখো, সকাল 10টার সময় আর এবং এস যথাক্রমে 3 কিলোমিটার পার আওয়ার এবং 4 কিলোমিটার পার আওয়ার বেগে পরস্পরের দিকে যাত্রা করে। যাত্রা শুরু করার সময় তাদের মধ্যেকার দূরত্ব যদি 17.5 কিলোমিটার হয়, তবে তারা কোন সময় পরস্পরের সাথে মিলিত হবে। তাহলে এদের যে গতিবেগ, একজনের গতিবেগ 3 কিলোমিটার পার আওয়ার, আরেকজনের হচ্ছে 4 কিলোমিটার পার আওয়ার। তাহলে যেহেতু তারা পরস্পরের দিকে যাচ্ছে, তাহলে পরস্পরের দিকে গেলে কি হয় আমরা জানি, রিলেটিভ স্পিডটাকে প্লাস করতে হয়, আপেক্ষিক গতিবেগটা কি প্লাস করতে হয়। তাহলে তাদের মোট গতিবেগ কত হবে, 3 + 4 = হচ্ছে 7। তাহলে আমরা লিখবো 7 কিলোমিটার পার আওয়ার, ওকে। এবার তাদের মিলিত হতে যে সময়টা লেগেছে কত না, 17 মিনিট 5 সেকেন্ড। আমরা জানি যে দূরত্বকে যদি আমরা গতিবেগ দিয়ে ভাগ করে দেই, তাহলে কি পাবো, সময় পাবো। তাহলে এখানে কত কিলোমিটার, দূরত্ব হচ্ছে 17.5 কিলোমিটার, আর সময়টা লাগছে 7, তো ভাগ করলে কত হবে,
7 দিয়ে যদি ভাগ করি, এই দশমিক তুলে দাও, এখানে একটা 0 বসাও, ঠিক আছে? 70। তাহলে 5 দিয়ে কাটলে 5 14 70, 5 দিয়ে কাটলে 5 3 15, 5 5 25, 7 দিয়ে দিলে 2, 7 দিয়ে দিলে কত, 7 5, তাহলে আড়াই, আড়াই ঘন্টা, সরি এই যে আড়াই ঘন্টা, 2.5। এবার এখানে বলা হয়েছে যে তারা কোন সময় পরস্পরের সাথে মিলিত হবে। আড়াই ঘন্টা সময় কিন্তু লাগবে। এখন এখানে আহ, সকাল 10টার সময় তারা যাত্রা শুরু করেছে, দেখো। তাহলে সকাল 10টা, আরো কত ঘন্টা, আড়াই ঘন্টা, তাহলে টোটাল সময়টা কত বলো তো, 12টা, 12:30। তাহলে 12:30 কোথায় আছে, এই যে এই হচ্ছে 12:30, এই যে 12:30, কেমন? তো অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, ছাপাখানার ভুলে একটি পূর্ণবর্গ সংখ্যা তোমার 15000625 ছাপা হলো, তাহলে এর মান কত? এটা আমরা কি করে করব? এটা করার দেখো, নর্মালি আমরা একটা বিষয় জানি যে কোনো কোনো সংখ্যার শেষে যদি 5 থাকে, পূর্ণবর্গ সংখ্যা হতে গেলে যে রুলস, শেষে যদি 5 থাকে তার আগে অল টাইম 2 থাকবেই, সবসময় থাকতেই হবে, লিখে দিচ্ছি, থাকতেই হবে। তাহলে এখানে 2 আছে, এখানে যদি আমরা 5 বসিয়ে দিই তাহলে কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে, কেমন? এই যে এখানে দেখো অপশানে রয়েছে 5। এবার পূর্ণবর্গ সংখ্যার শেষে তোমরা জানো যে 4 হতে পারে, 6 হতে পারে, 9 হতে পারে, এগুলোও কিন্তু হতে পারে, কিন্তু এখানে আরো একটা রুলস অ্যাপ্লাই করা যায়। তো সব থেকে অ্যাপ্রোক্স মানে বেস্ট হচ্ছে আমরা এই যে অপশন ডি, 25 থাকলেই হয়ে যায়। যদি এতে তোমরা সন্তুষ্ট না হও তাহলে আরো একটি প্রসেস রয়েছে, কি দেখো, সরি, যা আছে আমরা এটাকে লিখবো। আমরা ডান দিক থেকে দুটো করে ঘর নিতে হয়, আশা করি এটা জানো, লং প্রসেস তোমাকে করতে হবে। তো সো এককে এক, এবার আমরা কি করব, এই 50 লিখে দেব। একের ডাবল নিতে হয়, লিখলাম 2, আমি আবার 2 দিলাম, তাহলে 2 22 দুগুণে কত হবে, 22 দুগুণে 44। দেন এখানটা আমরা লিখবো কত, 6, চলো বসিয়ে দেবো 06। 12 ডাবল কত, 24, 2 দিয়ে দিলে কত হবে, 24 দুগুণে 48, 4, তাহলে 48 4, মাইনাস করলে কত হবে, মাইনাস করলে 1 2 2, আর যেহেতু ভাগ যাচ্ছে না তাই আমি 2 এটা লিখে দিলাম, 2 এবার এখানে কত বসাবো, 122, তাহলে হবে 244। আমি যদি 5 বাদ দেই, তাহলে 5 বাদ দিলে কত হবে বলো তো, 5 24-এ 120, 120, তাহলে এটাই আসবে 5। সো এর ভ্যালুটা যদি 5 হয় পূর্ণবর্গ সংখ্যা, এইভাবে করতে হবে, না হলে তোমাকে, ওকে, দুটো ভাবে দেখিয়ে দিলাম। একটা চৌবাচ্চা 5 ঘন্টায় পূর্ণ হয়, এই যে এটা 5 ঘন্টায় পূর্ণ হয়, আর চৌবাচ্চাটিতে একটি ছিদ্র থাকার জন্য সেটা পূর্ণ হতে 6 ঘন্টা সময় লাগে। তাহলে ওই ছিদ্র দ্বারা পরিপূর্ণ চৌবাচ্চাটি কতক্ষণে খালি হবে? আমরা কি করবো, এলসিএম করবো। করলে কি পাবো, টোটাল ওই ট্যাঙ্কের ক্যাপাসিটি কত, 30 ইউনিট। এফিসিয়েন্সি কত, এর এফিসিয়েন্সি হবে 6 ইউনিট, এর এফিসিয়েন্সি হবে কত, 5 ইউনিট। আমরা এদের মাইনাস করে দেবো, মাইনাস করলে কত হবে, 1 ইউনিট। কেন মাইনাস করছি, ডিউ টু লিক বা ছিদ্র থাকার জন্য সময়টা বেশি লাগছে, বেশিটা কি করে বুঝলাম, মাইনাস করে। তাহলে এই যে 30 ইউনিট রয়েছে, তাহলে কত সময় লাগবে খালি করতে, 30 ইউনিট বাই হচ্ছে 1 ইকুয়াল টু 30 ঘন্টা। তো অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। সরি ভাই, 45 লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত দেওয়া আছে কত না, 3:2। এটা হচ্ছে দুধ, এটা হচ্ছে জল। বলা হচ্ছে ওই মিশ্রণে কত পরিমাণ জল মেশালে, জল মেশাবো, মেশানোর পরে নতুন অনুপাতটা হবে 9:11। তাহলে দেখো জল মেশাবে ঠিক আছে, কিন্তু দুধের রেশিওর কেন পরিবর্তন হবে, পরিবর্তন তো হবে না। তাহলে আমরা মিল্কটাকে সমান করব, মিল্কটা সমান করার জন্য কিছুই না, এখানে 3 গুণ করে দাও, তাহলে এখানেও 3 গুণ করো। তাহলে দেখো মিল্ক 3 3-কে 9 ছিল, এখানে 9 আছে, কিন্তু জল 3 2-গুণে 6, আর এখানে আছে 11, তাহলে জল বেড়ে গেল, কত ইউনিট বাড়লো, 5 ইউনিট। কেন বেড়েছে বলো তো, কারণ তুমি এখানে জল অ্যাড করেছো, ওকে, এটা ঠিক আছে। তাহলে এই 5 ইউনিট, 5 ইউনিট আমরা জল অ্যাড করছি, কিন্তু ইউনিটে বের করলে হবে না, তোমাকে লিটারে বের করতে হবে। সো এবার তুমি দেখো টোটাল কোয়ান্টিটিটা কত। তাহলে দেখো এই যে প্রথমে 3 3-কে 9 আর 6 কত, 15। তাহলে আমরা কি বলতে পারি, ওই 15 ইউনিটের জন্য হচ্ছে 45 লিটার, 1 ইউনিটের জন্য হচ্ছে 3 লিটার, তাহলে 5 ইউনিটের জন্য হবে 3 5-এ 15 লিটার। তাহলে আমরা এখান থেকে উত্তর করবো যে হ্যাঁ 15 লিটার মেশাতে হবে। তো আই থিঙ্ক এটা সব থেকে বেস্ট মেথড, তোমরা আনুপাতিক ভাগার করে অনেকে করো, ওইভাবে করার দরকার নেই, ওকে। চলো পরেরটা।
তিনটি সংখ্যার অনুপাত 1:2:3, যদি তাদের গসাগু 12 হয় তাহলে বৃহত্তম সংখ্যাটি কত? দেখো, তিনটি সংখ্যার অনুপাত দিয়েছে, আমরা এদের গসাগুটা করব। এদের গসাগুটা কত হবে? এদের গসাগুটা হবে কিন্তু 1। সো আমরা বলতে পারি ওই 1 ইকুয়াল টু হচ্ছে 12। ওরা যে বৃহত্তম, তো বৃহত্তমটা কত? বৃহত্তমটা হচ্ছে 3 ইউনিট। সো 3 ইউনিট ইকুয়াল টু কত হবে? 3 × 36। এই যে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পেরেছো। তো এই ছিল আমাদের আজকের সেটের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো। নেক্সট সেটে আরও কোশ্চেন আসে, দেখতে থাকো, শিখতে থাকো। চলো।